হাসিনার এই পুরো সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কারভাবে বোঝাই যায় যে শেখ হাসিনা আগের চেয়ে এবং সরকারে থাকা শেখ হাসিনা কিংবা সরকারে থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ যে অনেক শক্তিশালী, সেটি যে ঐতিহাসিক সত্যি, সেটি গত 2 বছর পর্যন্ত অনেকে এটি নিয়ে প্রশ্ন তুললেও যে না, আমরা তো সেই আওয়ামী লীগকে দেখছি না যারা পুরনো আওয়ামী লীগকে চিনেন। আজকের সাক্ষাৎকারে মনে হলো সেই সাহসী শেখ হাসিনা, দুর্বার দুর্বিনীত শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী হিসেবে যে আবার দেশে মাটিতে ফিরবেন, সেটি তিনি নির্ভয়ে তার সাক্ষাৎকারে প্রকাশ করে দিয়েছেন, বলেছেন। তার সাক্ষাৎকারের প্রতিটি ভাষা বাক্য আপনারাও প্রয়োজনে খুঁজে রয়টার্স দেখতে পারেন, এবং বাংলাদেশের কোন কোন মিডিয়া অবশ্য ইতিমধ্যে দেখলাম এটি প্রকাশ করা শুরু করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়ের রেশ শেষ হতে না হতেই আজকেই মাত্র কিছুক্ষণ আগে রয়টার্সে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার আরেকটি সাক্ষাৎকার। এবং এই সাক্ষাৎকারটির ভেতরে বা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা মূলত এ পর্যন্ত তার দেশে ফেরার ক্ষেত্রে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করলেন বলেই সাক্ষাৎকারটি পড়ে বোঝা যাচ্ছে। কারণ এর আগে তিনি এত পরিষ্কার করে একেবারেই মাস শনাক্ত করে, অর্থাৎ মাস নির্ধারণ করে আর কখনো তিনি বলেননি। মাত্র কয়েকদিন আগে যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছিলেন এই বছরের মধ্যে। আজকে রয়টার্সে যে সাক্ষাৎকারটি তার প্রকাশ পেয়েছে, এবং এটি প্রকাশ করার পরপরই মাত্র 2 ঘন্টা আগে এখন বিশ্বের অন্যান্য মিডিয়াগুলোতেও সেটি ছড়িয়ে পড়ছে খুব দ্রুত সময়ের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবেমাত্র অনেকে এটি দেখেছেন, অনেকে এটি বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারের যে উল্লেখযোগ্য বিষয়গুলো বা যে পরিকল্পনার কথাটি বললাম শেখ হাসিনার, সেটি হচ্ছে তিনি পরিষ্কার করে বলেছেন এই বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরে দলীয় নেতা কর্মীদের সহ আইনের কাছে যাবেন, অর্থাৎ আত্মসমর্পণ করবেন দল বলের সবাইকে নিয়ে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন তার যদি মৃত্যু হয় তিনি দেশের মাটিতেই মরবেন, যেখানে তার পিতামাতা এবং দেশের মানুষ রয়েছে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন দেশে এখন আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা চরমভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছে, ফলে তিনি যে কোনো ভাবেই হোক তিনি দেশে ফিরবেনই। এবং এই ফেরাটা, এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। দেখুন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যারা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা সেটি নিয়ে অনেক ধোঁয়াশা আছে। প্রথম আলোর মতো পত্রিকা 2-3 দিন পর পরই কোনো না কোনো লেখককে দিয়ে তারা লেখা প্রকাশ করে যে শেখ হাসিনার দেশে ফেরার কথা আকাশ কুসুম কল্পনা। এর বিপরীতে শেখ হাসিনা কিন্তু ধাপে ধাপে তার পরিকল্পনাগুলো প্রকাশ করছেন। তিনি শুরুর দিকে বলেছেন তিনি দেশে ফিরবেন যে কোনো সময়, অর্থাৎ ততটা সময়টা তিনি নির্ধারণ করেননি, কিন্তু প্রথম দিকে বলেছিলেন দেশে ফিরবেনই, যা হোক, ফাঁসি হোক, জেল হোক, যা হোক। এরপরে তিনি বললেন এই বছরের মধ্যেই ফিরবেন, তার মানে আরেকটু স্পেসিফিক করে দিলেন। আজকে তিনি ফাইনালি বললেন ডিসেম্বরে ফিরবেন। এখন এই যে ডিসেম্বরে ফেরা, হতে পারে এই পরিকল্পনার কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, হতে পারে পরিকল্পনা যেটি তিনি প্রকাশ করেছেন কৌশলগত কারণে এর আগে বা পরেও হতে পারে। কিন্তু তিনি যে বললেন যেইভাবে একই দৃঢ়তার সঙ্গে যে দেশে তাদের নেতা কর্মীদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এটি তিনি আর মানতে পারছেন না, আর মানবেন না। তিনি দেশে ফিরবেন, তার মৃত্যু ঝুঁকি আছে। আজকে রয়টার্সের সাক্ষাৎকারেও শেখ হাসিনা একই কথা বলেছেন, মৃত্যু ঝুঁকি আছে জেনেও তিনি দেশের মাটিতেই ফিরতে চান। তিনি বলেছেন যদি তার মৃত্যু হয়, সেটি যদি দেশে গিয়েও যাওয়ার পরে তার যদি মৃত্যু হয়, হবে, তিনি দেশের মাটিতেই তিনি থাকতে চান, মারা যেতে চান। এইখানে রয়টার্সের যে সাক্ষাৎকারটি নিয়ে তোলপাড় চলছে, এটির যে আরেকটি দিক আছে, সেই দিকটি
হচ্ছে তিনি বলেছেন, সাক্ষাৎকারে রয়টার্সের সাংবাদিক তাকে যে প্রশ্ন করেছেন তার মুখে বা তার বিপরীতে তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন, কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, এইসব কোনো বিষয়ই সরকারের সঙ্গে কোনো তার যোগাযোগ হয় নাই। সরকারের সঙ্গে তিনি কোনো কথা বলেন নাই। ফলে যারা অনেকে মনে করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা হয়তো কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে বা সরকারের সাথে সমঝোতা করে তিনি দেশে ফিরবেন, আজকের এই রয়টার্সের সাক্ষাৎকারে তেমনটি মোটেই মনে হয়নি বা কোনো বোঝার কোনো কারণ নেই। কারণ তিনি পরিষ্কার করেছেন যেইখানে একজন মানুষ যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, ফাঁসির আদেশ রয়েছে, তিনি যখন বলেন যে আমি জানি আমার মৃত্যু ঝুঁকি রয়েছে, তারপরও আমার মৃত্যু হলে, দেশে গেলে যদি আমার মৃত্যু হয় হবে, আমার বাবা মা যেখানে আছেন, আমার নেতা কর্মীরা যেখানে আছেন, সেখানেই আমার রক্ত ঝরলে ঝরবে। ফলে এবং পাশাপাশি তিনি বলেছেন যে যত নেতা কর্মীরা নিপীড়ন নির্যাতন ভোগ করছে, এইটা তিনি তার মানে তিনি যে সরকারের বর্তমান যে কার্যক্রমের প্রতি তার যে অভিমত, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন, যেখানে সমঝোতার কোনো সুযোগ বা চিন্তার কোনো অবকাশ তিনি রাখেননি। তিনি এইটিও বলেছেন একটি পর্যায়ে এসে যে এই যে তার যে মামলা চলছে কিংবা নেতা কর্মীদের যে মামলাগুলো চলছে, এটি ওই ডিসেম্বরে গিয়ে আইনগতভাবে তিনি সবাইকে নিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এখন এই আদালতে আত্মসমর্পণের বিষয়গুলো নিয়েও নানানভাবে যারা কিছু কিছু জায়গায় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু দেখলাম যে যদি আদালতে আত্মসমর্পণ করেন সেটি এখনই অনেক ধরনের আলাপ আলোচনা শুরু হয়ে গেছে আর কি। মাত্র এই 2 ঘন্টা আগে রয়টার্সের যে সংবাদটি সেটির আহ, আলোকে। তো এই জায়গায় আমি যদি আরেকটা একটু আপনাদেরকে আরেকটা পয়েন্ট আমি একটু দেখে বলি যাতে আমি ভুল না করি, সেটা হচ্ছে তিনি পরিষ্কারভাবে দাবি জানিয়েছেন, সরকারের কাছে তিনি একটি দাবি জানিয়েছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি তিনি জানিয়েছেন। তো এই জায়গাগুলোতে এখন আজকে রয়টার্স যেইভাবে তার সাক্ষাৎকারটি প্রকাশ করলো সরাসরি নিজেরা, এবং এই সাক্ষাৎকারটি নিয়েছেন তাদেরই যে দিল্লির রিপোর্টার, তিনি এটি নিয়েছেন, কৃষ্ণা এন দাস। তো রয়টার্স শেখ হাসিনার এই সরাসরি সাক্ষাৎকারটি প্রকাশের আগে, মাত্র কয়েকদিন আগে যে এনটিটিভির সাক্ষাৎকারটি তারাও ওইভাবে এনটিটিভি কে সোর্স হিসেবে ব্যবহার করে তারাও প্রকাশ করেছিলেন। তো বাংলাদেশের গণমাধ্যম এখনো গণমাধ্যমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। শেখ হাসিনার সাক্ষাৎকার তো দূরের কথা, তার কোনো নিউজও ছাপা যাবে না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো বক্তব্য প্রকাশ করে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন ভাবে। আজকেও না কালকেও দেখলাম যে কোথায় এই জুলাই স্মরণ উপলক্ষে বক্তব্য দিতে উঠে বেশ কয়েকজন ডক্টর ইউনূসের যারা সাংবাদিক ছিলেন, শফিকুল আলম সহ, তারা যে ভাষায় কথা বলছে সেটি মনে হয় যে এখনো ক্ষমতা আসলে ডক্টর ইউনূসই রয়ে গেছে এবং অন্যরা রয়ে গেছে। ফলে বাংলাদেশের এই কোন গণমাধ্যম শেখ হাসিনার কোনো সংবাদ ছাপাতে পারছে না, নিষেধাজ্ঞা আছে। ওই ডক্টর ইউনূসের সময়ে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই বিএনপি সরকার কিন্তু সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন পর্যন্ত করেনি। তো তাতে কি শেখ হাসিনার সাক্ষাৎকার, বক্তব্য, সেটাকে আটকে রাখা যাচ্ছে? বরং দেশে যতটা আটকে রাখছে, বন্ধ করে রাখছে, দেশের বাইরে আন্তর্জাতিক মিডিয়া ততই শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, প্রকাশের জন্য যে তারা আরো আগ্রহী হয়ে উঠছে, সেটি কিন্তু আজকে রয়টার্সের মতো আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যম দেখিয়ে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে যে শেখ হাসিনা কতটা দৃঢ় একজন নেত্রী হিসেবে, সাহসী একজন নেত্রী হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। এখন বহির্বিশ্বের কাছে এরকম একটি চাপের মধ্যে থেকে, এরকম তাকে দেশ থেকে যেইভাবে ভারতে পাঠানো হয়েছে সামরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেইখানে থেকেও দেশান্তরী একজন মানুষ, একজন নেত্রী, তিনি
তার বক্তব্যটি উপস্থাপন করেছেন। রয়টার্স কিন্তু তাকে বাংলাদেশের নেত্রী হিসেবেই বলেছে। ফলে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখন দল হিসেবে নিষিদ্ধ করার জন্য কথা বলছেন, তাদেরও এই কথাগুলো আর আন্তর্জাতিক মিডিয়া কিংবা আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার অস্তিত্ব সেটি কিন্তু খুবই আলাদা, বিপরীতমুখী। এই জায়গাগুলো এই সরকারের কিংবা যারা আছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো বিভিন্নভাবে প্রক্রিয়া জোরালো করার চেষ্টা করছেন, তাদেরও বোঝার সময় হয়ে গেছে। আমি শেষ করছি এই কথাটুকু বলে শেখ হাসিনার এই পুরো সাক্ষাৎকারের মধ্যে পরিষ্কারভাবে বোঝাই যায় যে শেখ হাসিনা আগের চেয়ে এবং সরকারে থাকা শেখ হাসিনা কিংবা সরকারে থাকা আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের আওয়ামী লীগ যে অনেক শক্তিশালী, সেটি যে ঐতিহাসিক সত্যি, সেটি গত 2 বছর পর্যন্ত অনেকে এটি নিয়ে প্রশ্ন তুললেও যে না, আমরা তো সেই আওয়ামী লীগকে দেখছি না যারা পুরনো আওয়ামী লীগকে চিনেন। আজকের সাক্ষাৎকারে মনে হলো সেই সাহসী শেখ হাসিনা, দুর্বার দুর্বিনীত শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী হিসেবে যে আবার দেশের মাটিতে ফিরবেন, সেটি তিনি নির্ভয়ে তার সাক্ষাৎকারে প্রকাশ করে দিয়ে বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল যেটা মানে নিঃশেষ করে দিলাম বা আওয়ামী লীগ আর আসবে না, এগুলো যারা বলে তারা নিজেরাও বিশ্বাস করে না। সো এগুলো নিয়ে আমাদের কথা বলা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না। তো আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু আছে সেটা নির্ভর করছে যে আসলে আওয়ামী লীগ যারা করেন তাদের উপর এবং আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে তাদের উপর, তারা আসলে কি দিচ্ছে সামনের দিনে। জাতি এমন কোন পরিস্থিতিতে পড়বে যে তাদেরকে স্পেস দিতে, সেগুলোর উপরে নির্ভর করছে। প্রথমত শেখ হাসিনা এখন বিদেশে অবস্থান করছেন, তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। এখন উনি যদি ওইখানে থাকেন এবং ওইখান থেকে কিভাবে রাজনীতিটা পরিচালিত করবেন, কিভাবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে, এগুলো অনেক কিছু নির্ভর করছে। উনি শুনতেছি উনি আসবেন, উনি আসার কথা বলেছেন। সেই আসার কথাটা নিয়ে আবার রাজনীতিতে নানা কথা উঠছে যে উনি কি সত্যিকার অর্থে আসতে পারবেন কিনা বা ওনাকে আসতে দেওয়া হবে কিনা, আসতে উনি কিভাবে আসবেন, কারণ ওনার ট্রাভেল পাস ছাড়া তো এখন আসারও কোনো সুযোগ নাই। আসলে উনি যে কনসিকুয়েন্স এখানে ফেস করবেন আদালতে, সেগুলো সেগুলো জেনে কি উনি কি আসবেন, নানা স্পেকুলেশন চলতেছে। বাট সাধারণ একজন নাগরিক হিসাবে যদি আমাকে এই বিষয়ে আলাপ করতে বলেন, তো আমি বলবো যে এগুলো হচ্ছে যে খুবই ভাষা ভাষা জিনিস। কারণ শেখ হাসিনা যদি আসবেন সিদ্ধান্ত নেন, তাহলে সেটা হবে শুধু ওনার নিজের উপরে না, যে উনি উনি নিজের উপর একটা সিদ্ধান্ত তো নিতেই পারেন যে আমি আসবোই, ডিটারমাইন্ড। এটা যেমন আছে, আমি এসে কি এখানে আগুনে ঝাঁপ দেবো কিনা, সেটাও তো একটা বিষয়। উনি এখানে যে এসে যে পরিবেশ পাবেন, সেটা কি ওনার জন্য নিরাপদ কতটুকু? উনাকে, উনার যে মামলা ওনাকে সাজা হয়েছে, সেই মামলা কি উনি বাইরে থাকবেন না জেলে যাবেন? উনি আপিল করার যে বিষয়টা আছে সেটা অবশ্যই নিয়ম মানে মীমাংসিত, কারণ উনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, উনি এসে এটা আপিল করতেই পারেন। এবং বাংলাদেশের আদালত দেখা গেছে যে তারা তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দেয় এবং এটা এক্সটেন্ড করে। এটা নর্মালি নিয়ম হচ্ছে যে 30 দিনের মধ্যে করতে হবে, সেটা দেখবেন যে আপনি সেটা এখানে কোনো প্রযোজ্য নয় বলে বিবেচিত হবে, কারণ এগুলো এরকম অতীতে ইতিহাস আছে। সো আমরা একটু পুরো ওই পুরনো কথা নাই বললাম। এখন শেখ হাসিনা যদি আসেন, তাহলে সেটা নির্ভর করছে ওনাকে যারা আনতে চান বা উনি সরকারের সাথে ওনার কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা সেগুলোর উপর। উনি উনি এমন মানে ওনার নেগোসিয়েশন এভাবে হতে পারে যে উনি যে দেশে আছেন সে দেশ হয়তো মধ্যস্থতা করতে পারে, কিংবা তৃতীয় আরেকটা দেশ মধ্যস্থতা করতে পারে। আমেরিকার কথাও এখন শুনছি আড়ালে আবডালে, তারাও এখানে হয়তো থাকতে পারে। মোট কথা একটা বিদেশি আহ ইয়ে ছাড়া, আপনার মিডিয়েটর ছাড়া উনি বাংলাদেশে আসবেন সরাসরি,